বন্ধু জামাল ভুঁইয়াকে বাংলাদেশের জার্সিতে দেখেই সাকিব মাহমুদের মাথায় আসে আমারও তো দেশের ফুটবলের জন্য কিছু করার আছে। জামাল যদি ডেনমার্ক ছেড়ে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে কাটিয়ে দিতে পারেন এতগুলো বছর, তাহলে আমি কেন পারবো না পেছন থেকে অবদান রাখতে। যেই ভাবা সেই কাজ শুরু করেন প্রবাসী ফুটবলার খেলোয়াড় খোঁজার মিশন। আমেরিকা ইউরোপের নানা দেশ থেকে খুঁজে বের করেন গোটা 50 তরুণ ফুটবলার। নিজেই কোচ, নিজেই সিলেক্টর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ, গাটের টাকায় প্রায় 50 ফুটবলার নিয়ে হাজির হন ঢাকার জাতীয় স্টেডিয়ামে। অনেক আশা নিয়ে এলেও ট্রায়ালের নামে হয়েছে তামাশা। বাফুফের প্রতিশ্রুতি ভঙ্গে জামাল ভুঁইয়ার বন্ধুকে ডেনমার্কে ফিরে যেতে হয়েছে একরাশ হতাশা নিয়ে। 2.5 বছরের খাটুনি ও ঝরানো ঘাম খুব একটা কাজে দিচ্ছে না। প্রবাসী প্রতিভা খুঁজে এনে বাংলাদেশ ফুটবল দলকে শক্তিশালী করতে চেয়েছিলেন, অথচ নানা জটিলতায় সাকিবের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে। কালবেলার মুখোমুখি হয়ে সেসব কথাই জানালেন ডেনমার্ক প্রবাসী ফুটবল অন্তঃপ্রাণ এই তরুণ। এই জার্নিটা নিয়ে যদি সংক্ষেপে বলেন কিভাবে এই কাজটা আপনি করেছেন। আমার এই জার্নিটা শুরু হয়েছিল যখন আমি জামাল ভুঁইয়া, আমার যে ছোটকালের ফ্রেন্ড, তাকে তো আমি সেই অলমোস্ট 15 বছর ধরে খেলা দেখতেছি, সে কিভাবে খেলে। সে যে ইউরোপিয়ান লেভেল স্টাইল যেভাবে খেলে, ইউরোপিয়ান বেসড মেন্টালিটি ভাবে কিভাবে খেলে, সেদিন সে যদি একা অলমোস্ট 15 বছর বাংলাদেশ জাতীয় দলটাকে নিজের ঘাড়ে তুলে রাখতে পারছে। তো আমি চিন্তা করলাম যে 2.5 বছর আগে আমি যখন কোচিং খেলা শুরু করলাম, কারণ আমি তো ছোটকাল থেকে ফুটবল অনেক পছন্দ করি, নিজেও খেলি, আর এখন তো কোচিং করতেছি। তো যে নলেজটা আমি গেইন করলাম, আর আপাতত আমি যখন দেখলাম বাংলাদেশের ফুটবলটা কেন আগে বাড়তেছে না, হঠাৎ করে আমার খালি মানে মাথায় আসলো যে আচ্ছা, কেন আমি তাহলে কিছু না করতে পারি। আমি তাহলে কিছু করি, যেমন ধরেন ডেনমার্কে করতে পারছি ময়দানে গিয়ে, আমি তাহলে পিছনে পিছনে দেখে আমি কি করতে পারি যখন জামাল ভাইয়ের একসময় থাকবে না। সো আমার আসলে এই চিন্তাটা শুরু হয়েছিল 2.5 বছর আগে, আমি যখন বাংলাদেশ আসছিলাম, জামাল ভাইয়ের সাথে মিট করলাম। তো অনেক প্লেয়ারের সাথে মিট করলাম তখন, যেমন বিপ্লব ব্যানার্জিও ছিল, কথা কথা বললাম। সো তখন মানে একটা আইডিয়া আসলো যে ইউরোপিয়ান নলেজটা কিন্তু এত স্ট্রং ফুটবলের মধ্যে, যে একটা প্লেয়ার জাতীয় দলে এসে 15 বছর নিজের শরীরে আলগা রাখতে পারছে। এখন আমি যদি আরো 10টা প্লেয়ার যদি দেই, তাহলে এটা আরো মনে হয় ভালো হবে, আর মানে ভারী হবে দলটা, আর বেটার হবে খেলবো। আপনাকে একটা এক্সাম্পল দিই, হামজা চৌধুরী কিন্তু প্রিমিয়ার লিগ থেকে ইউরোপিয়ান স্টাইল খেলে। তাকে নিয়ে মানুষ কিন্তু অনেক মানে আলোচনা করতেছে যে ভালো খেলে, তাকে হেল্প না করার দরকার আছে। তারপরে তারেক কাজী কিন্তু ইউরোপিয়ান প্লেয়ার, সেও কিন্তু ফাটাফাটি খেলছে, তাই না? সো এরকম ইউরোপিয়ান প্লেয়ার যদি আরো নিয়ে আসি, তাহলে আমাদের দলটা আরো অনেক স্ট্রং হবে। আমি তাদেরকে এই আইডিয়াটা তাদের মাথায় ঢুকাইছি যে আসো প্লেয়ার, বাংলাদেশ তোমাদেরকে চায়, আমরা দেখাই দিই যে আমরা বাংলাদেশকে চাই। তো সে আসছে। তবে আসার পরে আমি আসলে দেখলাম যে আমরা বাংলাদেশ চাই। তো বাংলাদেশ কি আমাদেরকে চায়, ওইটা স্টিল কোয়েশ্চেন। আমার কাছে এটা মনে হচ্ছে না, কারণ যদি পে না করা হয় এই বাচ্চাদেরকে আসার জন্য, তারা আমাদের জন্য অনেক কস্টলি হয়ে যাবে। যেটা আমার মেইন মানে মোটিভ ছিল, ওটা হয় নাই। এটা অলমোস্ট একটা প্রমোশনাল একটা, কি বলে, একটা ম্যাচের মতন ছিল, প্রমোশনাল ম্যাচ। আমরা একটা ম্যাচ খেলা দেখাই আমরা কি পারি, তবে এরকম ভাবে ট্রায়াল হয় না রিয়েলি। এখন যেটি বললেন যে বাংলাদেশ তাদের কতটা চায়, তারা চায় বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়াতে, নিজেরা পে করে আসছে, খরচ করে আসছে ট্রায়াল দিতে দেশের টানে। তো যেই কথাটা বললেন যে বাংলাদেশ তাদের আদৌ কতটা চায়, ব্যবস্থাপনা দেখে আপনার মনে হয়েছে প্রপার ট্রায়ালও হয়নি, জাস্ট একটা অনুষ্ঠানের মতো হয়েছে। তো আপনি কতটা হতাশ, আপনি কি চেয়েছিলেন, আপনার ড্রিমটা কি ছিল? আমার ড্রিম ছিল, এখন স্বপ্ন তো স্বপ্ন কোন সাথে রয়ে যায়, সব স্বপ্ন তো মানে রিয়েলিস্টিক হয় না। তবুও আমার বড় একটা কল্পনা রিয়েলিস্টিক হয়েছে যে আমি একটা বাচ্চাদেরকে নিয়ে ট্রায়াল দিই। এম, আমি আসলে একটু, কি বলবো, নিরাশ, আপসেট, যে এক কথা বলার পরে এক কথা চেঞ্জ হয় ট্রায়ালের মাঝখানে। তারপরে আমরা যখন ফিরে আসলাম, আমাদেরকে কোনোভাবে বলা হয়নি যে নেক্সট কি হবে। আমরা কিন্তু এসে গেলাম বাংলাদেশ থেকে না জেনে যে কি হবে। তবে ওই একটা হোপ যে ছিল, একটা আশা যে ছিল, ওটা এখনো ভাঙে নাই। আমরা প্লেনের মধ্যে বসে আবার কল্পনা করছিলাম যে আমাদের ট্রাম পরে কিছু ভালো কিছু হবে, একটা রিপোর্ট আসবে। ওই হোপটা এখনো ভাঙে নাই, আমরা কিন্তু এখনো ভাঙতেছি না, কারণ বাফুফ থেকে ডাইরেক্ট কনফার্মেশন আসে নাই যে কি চাচ্ছে। হ্যাঁ, আমাকে একটা ইমেল পাঠিয়েছে যে এরকম এরকম লাগবে, এরকম হেল্প লাগবে, যেটা আপনাকে বললাম। তো ক্যাসপার হক,
ইফাজ আবেদ আর ইব্রাহিম নওয়াজ আমার পক্ষ থেকে আসতেছে তিনজন প্লেয়ার। আমরা কিন্তু স্টিল জানি না পারফেক্টলি কনফার্মেশন কি। এই প্লেয়ারদেরকে লিস্ট পাঠানো হয়নি যে তারা সিলেক্টেড, তারা বাস প্লেন ফরওয়ার্ডে টেকার ফেলছে কারণ আমাকে বলছে। তো আমাকে পাঠানোটা সেম না একটা প্যারেন্টকে পাঠানোটা। আমি আশা করি বাফুফের প্যারেন্টসদেরকে বলবে যে সাকিবের সাথে মিল দিয়ে আসতে বাংলাদেশ আবার ট্রায়ালে, কারণ এখন আবার রিয়েল ট্রায়াল। যদি ক্যাম্পে যুক্ত হয়ে যায় তাহলে আমরা পে করবো তাদেরকে, আর যদি ক্যাম্পে না যুক্ত হয় তাহলে আপনারা চলে যান ব্যাক। আপনাদের যে ইনভেস্ট করে আসছেন ওইটা লাভ হয় না এবার, মেবি নেক্সট টাইম। আমাদের কিছুই বলা হয়নি কখনো। সাকিব ভাই, শেষ প্রশ্ন, এটা হচ্ছে কয়জন প্লেয়ারকে জানানো হয়েছে যে তোমরা সিলেক্টেড, বা আদৌ জানানো হয়েছে কিনা? যেটি বললেন যে প্যারেন্টসদের মাধ্যমে যোগাযোগ করে আসার আবার পরিকল্পনা করা, মানে এক্সাক্ট তথ্যটা আসলে আমাদের কাছে নেই, কয়জন সিলেক্ট হয়েছে। জি, এটা এটা তো আর সিক্রেট নাই, আর অনেক মানুষ জেনে গেছে। বিতোষক চাকমা ছিল, গোল্ডেন হেয়ার কালার করে আসছিল। তারপরে ইমান আলম, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল মাঠের মধ্যে। এরা তো ফুটবল ট্রায়াল জন্য আসছিল, তারা ফুটবল খেলেও গেল, তবে তাদেরকে ফুটসালের জন্য সিলেক্ট করা হলো। এই আমি বুঝলাম না এটা কিভাবে হতে পারে যে ফুটসালের জন্য সিলেক্ট করা হলো আর ফুটসালের জন্য আবার ট্রায়াল দিতে আসতে হবে। তবে তারা তো আসছে ফুটবলের জন্য, তারা ফুটসালের জন্য অ্যাপ্লাই করেনি। তো এই বিষয়টা বাদ, তারা এটা ফুটসালের জন্য রাজি হবে না। তো আপাতত ক্যাসপার হক যে ডিফেন্ডার ছিল রাশিয়ান ব্লাড, ইফাজ আবেদ ইমান আলমের কাজিন, আর ইব্রাহিম নওয়াজ, এই তিনটা প্লেয়ার। তবে ইফাজ আর ইব্রাহিম কিন্তু দুইজন 17-18 বয়সের। আমার ইচ্ছা ছিল যে তারা আন্ডার 19-এ সেট হবে। আন্ডার 23 আমি জানি না তারা রেডি নাকি, তবে অবশ্যই দেখাবে মাঠে গিয়ে তারা রেডি, তারা চাইলে রেডি হতে পারবে। তবে আমি চাচ্ছিলাম যে আন্ডার 19 থেকে স্ট্রং করার জন্য ইফাজ আর ইব্রাহিমকে নিয়ে। তো তাদেরকে চুজ করা হয়েছে আন্ডার 23 জন্য। আমি আশা করি তারা টিকতে পারবে। যদি না টিকতে পারবে তাহলে আমি বলবো যে তাদের বয়সটা তো কম, তো না টিকার একটা রিজন ছিল। যদি টিকতে পারে আই এম ভেরি প্রাউড। তো আপাতত এই তিনটে প্লেয়ার সিলেক্টেড হয়েছে আন্ডার 23 জন্য, আর তারা আসতেছে। বাকি দুজনকে যে ফুটসালের জন্য সিলেক্ট করা হলো, মানে ফুটসাল কি বাংলাদেশে হয় বা আছে? আমার আইডিয়া কম আছে আর কি, জানার জন্য। আমি কোনো সময় বাংলাদেশি ফুটসল দেখি নাই, আমি জানতাম না এরকম একটা কমিটি ছিল। তবে আমি যখন ফাহাদ করিমের সাথে কথা বললাম তো উনি বললো যে ইয়েস ফুটসাল কমিটি একটা আছে আমাদের, ওখানে ফুটসালের একটা প্লেয়ার দেওয়ার জন্য। তো আমিও এটার পিছনে লাগলাম। তবে আমার টাইম ছিল না বেশি, যে আমি 2.5 বছর ধরে আমি অলমোস্ট 50 প্লেয়ার নিয়ে আসছি। তো আমি যদি ফুটসাল প্লেয়ার নিয়ে আসতে হয় আমার টাইম লাগবে, ওই টাইমটা আমার ছিল না। তো আমি আশা করছিলাম যে যে প্লেয়ার অলরেডি ট্রায়ালে ছিল তাদেরকে যদি দিন যোগাযোগ করতো। একটা এক্সাম্পল দিই আপনাকে, মুসা মুসা বেলজিয়ামের চ্যাম্পিয়ন কিন্তু, তার বয়স 27, সে অলরেডি বেলজিয়াম চ্যাম্পিয়ন হয়ে আসছে। তো আমার আশা আছে যে এরকম একটা প্লেয়ার আমরা ইউজ করবো ফুটসালের জন্য। তারপরে সঞ্জয় ক্যারিং, যে পুলিশ এফসি তে খেলে আসছে কয়েক বছর আগে বাংলাদেশে, উনি কিন্তু ফুটসালের একটা কোচ। যদি এরকম একটা প্লেয়ারকে আমরা ফুটসালের নাম বাছাই করি তাহলে কে আছে আর বাছাই করার মতন?